হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট পডকাস্ট। আজকে আমাদের সাথে আছে ধৃতিমান পাল। ধৃতিমান নিট 2026-এ মানে বেসিক্যালি রিনিট 2026-এ 1044 র্যাঙ্ক করেছে। আর ফিজিক্সে খুবই ভালো একটা স্কোর করেছে 161। হোপফুলি এটাই আই থিঙ্ক মেদিনীপুর খড়গপুরের মধ্যে হাইয়েস্ট স্কোর হবে একদম ফিজিক্সে। আর র্যাঙ্ক ওয়াইজও এটাই সব থেকে বেস্ট র্যাঙ্ক, মানে আমাদের লোকাল টাউনে মানে মেদিনীপুর খড়গপুরের মধ্যে এটাই সব থেকে বেস্ট র্যাঙ্ক। তো আমি ধৃতিমানকে দিয়ে শুরু করবো। ধৃতিমান, ওয়েলকাম টু আওয়ার শো। ধৃতিমান লাস্ট 1 ইয়ার ধরে আমার স্টুডেন্ট, মানে ক্লাস টুয়েলভ থেকে আমার স্টুডেন্ট। ক্লাস 12টাইও আমার কাছে পড়েছে বেসিক্যালি। পড়ার থেকে আমি বলবো বেশি ডাউটই সলভ করেছে। তো ধৃতিমান, আমার ফার্স্ট কোশ্চেন, ওয়াই নিট? নিট এই কারণে কারণ যখন দেখতাম কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থাকতো হসপিটালে, পেশেন্টরা খুব ডিপ্রেস থাকতো, কি হবে, বাঁচবে কিনা পেশেন্ট। তো তারপরে যখন ডক্টর একটা সাকসেসফুল অপারেশনের পর বা অপারেশন না হলে অন্যভাবে কোনো চিকিৎসার পর তাকে যখন সুস্থ করতো এবং তারপরে তাদের যে স্মাইল, ওটা আমার ক্ষেত্রে অনেক অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি। আর ইন্ডিয়ার মতো কান্ট্রিতে যেখানে ডাক্তারের অভাব আছে এখনো সেভাবে সবকিছু এত হসপিটাল হয়ে উঠতে পারেনি, তো সেদিক থেকে তাকিয়ে আমি দেখলাম যে ডাক্তারের যে প্রফেশনটা সেটা আমার জন্য বেস্ট স্যুট করছে। আর একটা খুব রেসপেক্টেবল প্রফেশন, মানে Yes, yes, সোসাইটিতে একটা yes, অনেকে yes. সবাই রেসপেক্টের একদম চোখে, মানে একদম। নেক্সট টু গড আমরা হ্যাঁ, ডাক্তারকে একদম একদম ভাবি। তো একদম ওটা একটা ব্যাপার নিশ্চয়ই। একদম। আচ্ছা ধৃতিমান, তুই কবে থেকে প্রিপারেশন স্টার্ট করেছিস? যেমন লাস্ট পডকাস্টে অরিত্র বললো 9 থেকে একটু একটু স্টার্ট করেছিল। তোর মোটামুটি যে প্রিপারেশনটা বা টার্গেট যে সেট করেছিস, ওটা তুই কোন ক্লাস থেকে করেছিস? আমি ক্লাস 9-এ একটু আধটু শুনেছিলাম কিন্তু কিছুই স্টার্ট করিনি। স্টার্ট করেছি বলতে সেভাবে ক্লাস 10 থেকে স্টার্ট করেছি। 10 থেকে ফিজিক্স কেমিস্ট্রিটা পড়া ধীরে ধীরে স্টার্ট করেছি, আর বায়োলজি এনসিআরটিটা নিজে থেকে একটু আধটু পড়তাম। মানে ক্লাস 10 থেকে স্টার্ট করেছিস, কিন্তু ফুল ফ্লেজেড প্রিপারেশনটা ওটা ক্লাস 11 থেকেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোর ইনিশিয়াল প্রিপারেশন ডেজ যেগুলো, মানে একদম শুরুতে ক্লাস 11-এর শুরুতে, তখন মানে ক্লাস 11-এর স্টুডেন্টরা এটা দেখবে নিশ্চয়ই, তখন তুই কিভাবে স্টার্ট করেছিলি একটু যদি বলিস। ক্লাস 11-এর শুরুতে আমি খুব বেশি লোড নিয়ে পড়তাম না, এবং তখন তো নিটটা অনেকটা সহজ ব্যাপার ছিল। যেমন 2024 অব্দি আমরা যদি দেখি, তো অতটা খুব বেশি এক্সট্রা বই করতাম না। যেগুলো স্যারেরা পড়াতো সেগুলো করতাম, সেগুলো রিভাইজ করতাম, আর যে পরীক্ষাগুলো হয় সেগুলো দিতাম নিজে থেকে। এফোর্ট দিয়ে টাইম বের করে যে আর একটু এক্সট্রা স্টাডি করা, এক্সট্রা এফোর্ট দেয়া, ওটা অতটা করতাম না। যেরকম ডেলি পড়াশোনা করতাম, স্কুল যেতাম, একটু আধটু পড়াশোনা করতাম, সেই রকমই করে এসেছি। খুব একটা বেশি এক্সট্রা অর্ডিনারি কিছু করিনি ইনিশিয়াল ডেজে। আচ্ছা, আমি বাকি সাবজেক্ট গুলো হয়তো বুঝতে পারবো না ঠিকঠাক, আমার অত নলেজ নেই, কিন্তু ফিজিক্সে তো ইনিশিয়াল ডেজে মানে বিফোর 2025 নিট কি কি বই ফলো করতিস একটু যদি বলিস। বিফোর 2025 আমি এইচ সি ভার্মার যে অবজেক্টিভ গুলো সেগুলো মাঝে মাঝে করতাম। এছাড়াও আদার্স যে কোচিং মডিউলস হয় সেগুলোও করতাম আর টেস্ট দিতাম। এছাড়া খুব বেশি আলাদা করে কোনো বই, ডিসি পান্ডে করেছিলাম, নিটের যে ডিসি পান্ডেটা হয় সেটাও বেশ কয়েক মাস করেছিলাম। তো এইগুলোই প্রথম দিকে করেছিলাম আমি নিটের, আর নিট 2025 এর আগে অব্দি। মানে অবজেক্টিভ নিট যেটা, তাই তো হ্যাঁ ওটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তারপরে হলো ক্লাস 12 উঠে তুই রিভাইজ কিভাবে করতিস, মানে রিভিশন ইম্পর্টেন্স কতটা, বা 12-এর সাথে 11টা আমি কিভাবে রিভাইজ করব? 12-এর সাথে রিভাইজ করার জন্য আমি এরকম করেছিলাম যে 12-এর সিলেবাসটা আগে তাড়াতাড়ি যাতে শেষ করা যায়, তাই আমার ক্লাসে যে টপিকসটা চলছে সেটা বাদ দিয়ে যে বাকি টপিকস গুলো থাকতো সেগুলো আমি বাড়িতে এক্সট্রা করে একটু একটু করে পড়তে শুরু করে দিয়েছিলাম, তো যাতে তাড়াতাড়ি সেটা শেষ করা যায়। আর তার সাথে সাথে 11টা রিভাইজ করার জন্য আমার মনে হয় যে কোশ্চেন প্র্যাকটিস সব থেকে বেস্ট। কারণ ওই যখন 12-এর পর 2025 নিট হলো, তারপরে তো প্রিপারেশনে অনেকটা চেঞ্জেস আনতে হয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে তারপর আমি যেটা সেনগেজের যে জেই আর অ্যাডভান্সের জন্য যে ভলিউমটা পাওয়া যায়, 5টা ভলিউম, তো সেগুলো 11-12 দুটোরই কিনে একটু একটু করে শুরু করে দিয়েছিলাম। আর 11-এর রিভিশনের জন্য আমি ওটাই করতাম যে সেনগেজের যে পুরো ইলাস্ট্রেশন থাকতো, তার সঙ্গে সঙ্গে যে এক্সারসাইজেস থাকতো, ওইগুলো পুরো যখন ধীরে ধীরে করে আসে ওটা আপনা আপনি রিভাইজ হয়ে গেছিল 11টা। মানে 2025-এর পরে তুই বেসিক্যালি কিছুটা তো স্ট্র্যাটেজি চেঞ্জ করে আরো একটু টাফার প্রবলেম, আরো একটু ডিপার কনসেপ্টের দিকে যাচ্ছিলি। একদম। আচ্ছা, দিদি মানে এর মাঝেই বলবো, এই যে 2 বছরের প্রিপারেশন একটা রিগোরাস প্রসেস।
তো এই প্রসেসে বাবা মা বা তুই যদি কাউকে রোল মডেল ভাবিস বা তোর টিচারদের সবারই মানে ইম্প্যাক্ট কেমন, আমি যদি এটুকু মানে তোর লাইফে বা তোর গ্রোথেতে তাদের হেল্প মানে তারা কতটা হেল্প করেছেন? আমার যে জার্নিটা 2 বছরের বা 3 বছরেরই বলা যেতে পারে, তো সেইখানে যার সব থেকে বেশি রোল আছে সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ, আর তার যে কোটেশন গুলো, তো সেইগুলো আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করেছে। এবং আমি যে লাইনটা সব থেকে বেশি রেসপেক্ট করি, যে অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, এরকম আরো অনেক লাইন এটা আছে। তোর খাতাতেও আমি দেখেছি, হ্যাঁ, খাতার উপরে হ্যাঁ, লেখা থাকে। এটা আমি যখন কোনো পরীক্ষা স্টার্ট হতো, ইভেন নিটের আগেও আমি ওটা লিখে স্টার্ট করতাম। ওটা আমার মনে হয় একটা আলাদা ভাবে এনার্জাইজড করে আমাকে। এছাড়া তো অবশ্যই টিচার্স আর প্যারেন্টসদের রোল আছে, যেরকম আমি যখন বাড়িতে কিছু এক্সাম দিতাম তো সেইগুলো চেক করার জন্য মা বাবাকে দিয়ে চেক করিয়েছি। আর ডাউট সলভিং বা কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য তো টিচার্সদের রোল থাকেই অবশ্যই। আচ্ছা, এরপরে আমি বলবো মানে আমার আমার বাকি সাবজেক্ট কেমিস্ট্রি বায়োলজি নিয়ে না নলেজ থাকলেও ভিউয়ার্সদের জন্য তুই কোন কোন বই রেকমেন্ড করবি মানে ইন অ্যাসপেক্ট টু নিট 2025 বা রিনিট 2026? কোন কোন বই সাবজেক্ট ওয়াইজ যদি রিকমেন্ডেড বইগুলো একটু বলিস, মানে তুই যেগুলো পড়ে তোর মনে হয়েছে না বেটার কনসেপ্ট তো ডেভেলপ হয়েছে, সেগুলো একটু জানা। ফিজিক্সের জন্য তো আমি আগে বললামই, আমি একটা খুব রিগ্রেট ফিল করেছি যে ক্লাস 11-এ আমি সেনগেজ বইটাকে বুঝতে পারিনি ভালো করে। তো যদি আমি বুঝতে পারতাম তো প্রথম থেকেই ওটা থরলি করে আসতাম একদম। তো ফিজিক্সে ওটা এমন একটা বই, মানে কেউ যদি পুরোটা করে ভালোভাবে, কনসেপ্ট আলাদা জায়গায় বিল্ড সেঙ্গেজ হয়েছে। যেই অ্যাডভান্স, যেই অ্যাডভান্স, হ্যাঁ, নিটেরটা নয়। মানে যে সিরিজ অফ বুকসটা আছে হ্যাঁ, ওটা। হ্যাঁ, ওটা ওটা তো ওটা নিটের স্টুডেন্টরা এমসিকিউ অব্দি করলেই হবে, যদি টাইম থাকে কয়েকটা প্যারাগ্রাফ টাইপ কোশ্চেন দেখলেও দেখতে পারে। যেহেতু এখন প্যারাগ্রাফ টাইপ হ্যাঁ, কোশ্চেন আসছে। আসছে, হ্যাঁ, হ্যাঁ। একদম। আর এটার সঙ্গে আমার মনে হয় যে এইচ.সি. ভার্মার যে অবজেক্টিভ 1-2 যেটা থাকে, যেগুলো হচ্ছে যে কনসেপ্ট বিল্ডার যে কোশ্চেন গুলো থাকে, বড় কোশ্চেন গুলো নয়, পরের দিকে প্রথমের দিকে যে কোশ্চেন গুলো থাকে, ওইগুলো অবশ্যই করতে হবে। তো আমার মনে হয় ফিজিক্সে এই দুটোর সঙ্গে যদি যেই মেন্স অ্যাডভান্সের কোশ্চেন কেউ করে, তো তাহলে তার ভালো করে বিল্ড হয়ে যাবে সাবজেক্টটা ফিজিক্সে। আচ্ছা, বাকি কেমিস্ট্রি বায়োলজি যদি তুই চাস তুই শেয়ার করতে পারিস। কেমিস্ট্রিতে আমার মনে হয় ফিজিক্যাল কেমিস্ট্রিতে বালাজির একটা ভলিউম পাওয়া যায়, নিটের বা যেই যে কোনো একটা কিনলেই হবে। আর ইনঅর্গানিকে আমি বলবো যে কোনো বই টাচ না করতে, এটা অনেকে করে, বাড়াবাড়ি করে যে ইনঅর্গানিকে আলাদা করে এক্সট্রা বই কিনে নিল, সেটা করছে এনসিআরটি বাদ দিয়ে। তো এটা খুবই ভয়ঙ্কর হবে, মানে শেষে এনসিআরটি আর কিছু মনে থাকবে না। তো ওটার জন্য স্ট্রিক্টলি এনসিআরটি ফলো করাটা খুবই দরকার। আর অর্গানিকেরও সেম, এম.এস. চৌহানের যে বালাজির বইটা হয় সেটা অনেক বেশি হেল্প করে। আর কেমিস্ট্রিতে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে যে পিওয়াইকিউ প্র্যাকটিস করা। মেন্সের প্রচুর পিওয়াইকিউ আছে, তো আমার মনে হয় সেগুলো থরলি করা। বা ফিজিক্সেও পিওয়াইকিউ অবশ্যই পিওয়াইকিউ, মেন্স অ্যাডভান্সের পিওয়াইকিউ দুটো সাবজেক্টেই খুবই দরকার। এর বেশি যা যে স্যার পড়ায় সেগুলো তো মোটামুটি হয়ে যায়। বায়োলজি? বায়োলজিতে তো এনসিআরটি ছাড়া খুব একটা বেশি কিছু বলার নেই। আর যারা যেখানেই পড়ছো সেখানে যে নোটস গুলো লেখায়, এক্সট্রা 2-4টে পয়েন্টস লেখায়, আমার মনে হয় না তার বাইরে খুব একটা বায়োলজিতে বেশি যাওয়ার দরকার আছে। কারণ যে নিট হলো, নিট 2026 বা রিনিট 2026, দুটোতেই কোশ্চেন এনসিআরটির বাইরে যায়নি সেভাবে। তো ওইখানে অত এনসিআরটির বাইরে পড়ে লাভ নেই অতটা। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো মানে প্রিপারেশনে কোচিং বা ইন্ডিভিজুয়াল টিচার এগুলো জরুরি, তো এগুলো আমি তো তোর কাছ থেকে শুনবো, কিন্তু তার সাথে সেলফ স্টাডিও জরুরি। মানে আমরা একটা ব্যাচে হয়তো 15 জন 20 জনকে পড়াচ্ছি, পাচ্ছে তো 2 জন 3 জন, খুব জোর হলে 5 জন। তা বাকি 15 জন কেন পাচ্ছে না, সেটা একটা ব্যাপার। আমরা অবশ্যই যারা পেয়ে যায় তাদেরকে নিয়ে হাইলাইট করি, সবাই করে, আমিও করি, অন্যান্য ইনস্টিটিউটও করে। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে যারা পাচ্ছে না তারা কোথাও না কোথাও হয়তো মিস্টেক করছে, কিছু মিস্টেক করছে, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? যারা পাচ্ছে না তাদের যে মিস্টেকটা, সেটা অবশ্যই তো তাদেরকেই বুঝতে হবে। তো আমার যেটা মনে হয় যে এখনকার দিনে স্টুডেন্টরা প্রচুর টিচার নেয়, মানে ইভেন আমিও এই ভুলটা করেছিলাম 11-এ, কারণ কেউ বোঝানোর ছিল না আমাকে। তো ওটা আমি ধীরে ধীরে রিয়েলাইজ করি যে ফিজিক্সের 3-4টে টিচার নিয়ে নিল, এরকম আমিও করেছিলাম প্রথম দিকে। তারপরে যখন দেখলাম যে টাইম হলো না, তো ধীরে ধীরে ওই স্ট্র্যাটেজিটা আমি চেঞ্জ করলাম, যে আমি একটা কি খুব বড়জোর হলে দুটো টিচার যতদূর সম্ভব কমানো যায়, কারণ বোর্ডসটাও তো আলাদা করে দেখতে হয়। তো সেই জন্য যতটা কম টিচার রেখে নিজে পড়া যায়, তো সেটা চেষ্টা করলাম। কারণ যে বইগুলো বললাম, যেরকম ফিজিক্সের সেনগেজের কথা বললাম, ওর পেছনে ইলাস্ট্রেশন গুলো করে দেয়া থাকে। তো কেউ যদি খুব মাইনিউটলি করে তো নিজেই ওগুলো করে বুঝতে পারবে। তো সেই জন্য আমার মনে হয় যে নিজে বাড়িতে পড়াটা ভীষণ জরুরি।
বিশেষ করে ক্লাস 12 এর মিড থেকে তো দরকারই, কারণ না হলে কেউ রিভিশন করার কোনো টাইমই পাবে না। আর রিভিশন করার যদি কোনো টাইম না থাকে, পরীক্ষায় গিয়ে প্রচুর বড় ব্লান্ডার হয়ে যাবে। মানে সেলফ স্টাডিটা মাস্ট, বাকি ইনস্টিটিউট টিচার সবাই থাকবে, সেলফ স্টাডি না করলে কোনো কিছুই হবে না। আচ্ছা, আর বাকি আমি তোর মধ্যে এটা দেখেছি যে ধর তুই কোনো একটা ইনস্টিটিউটে পড়তিস, আমি নাম বলছি না, তো তুই সেখানে গিয়ে পড়লি, তোর ডাউটটা তুই স্পেসিফিক টিচারের কাছে সলভ করছিস। মানে এই ম্যানেজমেন্ট করাটাও খুব জরুরি আমার মনে হয়, যে না আমি একই টিচারের কাছে একই জিনিস বারবার পড়ে যাচ্ছি, তাতে তো আলটিমেটলি সাবজেক্টটা রিভাইজ হচ্ছে হয়তো, বাট এই ফিজিক্যাল টু এম এ অন্য স্যারও পড়াবে, আমিও পড়াবো, অন্য একজন স্যারও পড়াবে। বেটার কোন একটা জায়গায় পড়ে তার ডাউটটা কোনো একটা জায়গায় সলভ করলে তাহলে টাইমটার কি বেশি ইউটিলাইজেশন হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে সব স্যার বলে বোঝায়, কিন্তু স্টুডেন্ট কেন ওরকম স্যারের মতো ভাবতে পারছে না, বা স্টুডেন্ট কেন মানে যেটা ভাবছে ভুলটাই ভাবছে, সেটা সব স্যাররা বুঝতে পারে না। তো তাই জন্য আমি বেশিরভাগ যে ফিজিক্সের ডাউটগুলো ছিল, অনিরুদ্ধ স্যার টাইম দিত একটা সপ্তাহে 1.5 ঘন্টা করে। তো সেই টাইমে আমি ওই ডাউটগুলো নিয়ে আসতাম, আর স্যার ওটা বুঝতো যে কেন আমি ভুল করছি, বা কেন আমি যেটা ভাবছি সেটাই কেন ভুল, এইটা বলা এটা খুব একটা ক্রুশিয়াল জায়গা। সাবপ্রেস করে দেওয়াটা উচিত না। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি তোর থেকেও আমি শিখেছি। হয়তো অনেক সময় যে মডার্ন ফিজিক্সে আমার মনে হচ্ছে শেষের দিকে কিছু ডাউট হতো, বা ম্যাগনেটিজমের কিছু ডাউট হতো, যেগুলো হয়তো আমি ওইভাবে ভাবিনি। মানে আমি জাস্ট জানি যে এইভাবে করতেই করেছি, কিন্তু কেন করছি না, পরে আমি যখন এইবারে ব্যাচকে পড়াচ্ছি, বা নিউটন লস অফ মোশনে তুই কিছু কোশ্চেন দিয়েছিলি আমার মনে, যেটা সিউডো ফোর্সের কনসেপ্টের কোশ্চেন, আমি ওটা এখন এবারে প্রত্যেকটা ব্যাচকে করিয়েছি। আমি আগে ওদেরকে বলছি যে এটা, মানে আমি এতদিন ওইভাবে পড়াতাম না, জেনুইনলি পড়াতাম না, আমি জাস্ট পড়াতাম কি এটা হচ্ছে এইভাবে লেখো। কিন্তু এইবারে আমি ধীরিমানের থেকে এটা শিখেছি, আমি স্টুডেন্টদেরকে বলছি যে এটা আগে করে কাট, কেটে লেখ যে কেন হচ্ছে না, তারপর তুই এটা কর। আমার মনে হচ্ছে হয়তো কিছুটা বেনিফিট হলে হতে পারে। কিন্তু ধৃতিমানের একটা গুণ কি আমি দেখেছি, ও প্রচন্ড স্টুডিয়াস, সেলফ স্টাডিটা খুব করে, আর নিজের ডাউটস বলুন বা অন্য যা কিছু সেইগুলোকে খুব ওয়েল অ্যারেঞ্জ করতে পারে। মানে ও খুব নিজের দিকে ফোকাস বা ডিটারমাইন্ড, আর এটা জানে যে আমি যেটা করছি ঠিক, নিজের উপর কনফিডেন্স একটা তুই রাখিস আমার মনে হয়। এবারে ব্যাপারটা হলো যে ওই যে ডাউট গুলো, ওইগুলো স্টুডেন্টরা ভাবে যে আমি তো ভুলই ভাবছি, উল্টো পাল্টা ভাবছি, টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, স্যার যেরকম বলছে চুপচাপ নিয়ে চলে যায়। কিন্তু এটাতে বিপদটা হচ্ছে যে যখন পরীক্ষার সময় ভাবতে হবে, তখন ওই ভাবনাগুলোই আগে মাথায় আসবে এবং প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাবে। এবং সেইটা বাঁচানোর জন্য আমার মনে হয় এখন যতই মাইনিউট ডাউট হোক বা যতই হাস্যকর ডাউট হোক, আমার মনে হয় সেটা একবার হলেও ডিসকাস করাটা খুব দরকার। হ্যাঁ, মানে বাই চান্স ও রিলেটেড কিছু চলে এলো, একদম, তখন তো হ্যাঁ। অবশ্যই সেম এক্সাক্ট কোশ্চেন না এলেও হ্যাঁ, একই প্যাটার্নে আসতেই পারে। আচ্ছা, আমি তো তোর কাছে জানলাম যে 2025 এর পর তুই কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছিলি। আমাকে বল যে লাস্ট মান্থ প্রিপারেশন কেমন ছিল, মানে নিট আর রিনিট এই দুটোতেই তোরা দুবার যেহেতু দিয়েছিস, লাস্ট মান্থে তুই কিভাবে প্রিপারেশন করেছিস, বা লাস্ট 2 মান্থ তুই কিভাবে প্রিপারেশন করেছিস, বা বোর্ডস এর সাথে কিভাবে তুই শেষের দিকে নিটটাকে ম্যানেজ করেছিস। মেন প্রবলেমটা হয় ওই বোর্ডসেই মেন প্রবলেমটা হয়, কারণ এক তো হচ্ছে যে আমাদের সময় সেমিস্টার সিস্টেমটা হলো, তো সেখানে ওরা ওদের মতো সিলেবাস অ্যারেঞ্জ করলো। তো কিছু কিছু চ্যাপ্টার ছিল যেগুলো হয়তো স্যারেরা পরে পড়াবে, ওরা সেগুলোকে আগে দিয়ে দিয়েছিল। এরকম কেমিস্ট্রিতে হয়েছিল আমার মনে আছে, অ্যামিনসকে আগে দিয়ে দিয়েছিল। তো এইটা একটা প্রবলেম তো ছিলই। তো সেটাকে ম্যানেজ করার জন্য কি করলাম যে আহ, এইখানে যখন পড়তাম, তো তার লাগোয়া যে ছায়াতে যে প্রবলেমস গুলো থাকতো, ছায়া বা অন্য যে কোনো রায়মার্টিন যে টেস্ট পেপার গুলো হয়, তো সেইখানের যে প্রবলেমস গুলো হতো সেইগুলো করে নিতাম। আর আমার মনে হয় যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ফিজিক্সে, তো ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই, তো বোর্ডসে কিছু সেরকম প্রবলেম হবে না, জাস্ট ওই কনসেপ্ট গুলো ভাষায় লিখে দিলেই হবে। হ্যাঁ, মানে জাস্ট কনসেপ্ট গুলো পড়ে একটু রাইমার্টিনটা সলভ করে নেওয়া, তুইও তো তাই করতিস। আচ্ছা, মক টেস্ট অনেকে দিতে চায় না, আবার অনেকে দিলেও পেপার অ্যানালিসিসে যায় না। এই পেপারটা অ্যানালাইসিস করা খুব জরুরি আমার মনে হয়। ওটা কিভাবে অ্যানালাইজ করব, প্রথম কথা অ্যানালাইজ জরুরি সেটা সবাই জানে, কিন্তু কিভাবে করব, মানে তোর মেথডটা বল। সেটা হয়তো অন্য কেউ অন্যভাবে করতে পারে, বাট তুই যে প্রসেসে করতিস সেটা একটু বল। আর মক টেস্টটা তুই কিভাবে দিতিস, ইনিশিয়ালি কিভাবে দিতিস, শেষের দিকে যখন তোর সিলেবাস হয়ে গেল, তো রিভিশন হয়ে গেল, তখন তুই শুধু একটা ইনস্টিটিউটে দিতিস কি দুটো তিনটে চারটে, কিভাবে করতিস? যখন সিলেবাস শেষ হলো একদম, তখন আর আমার মনে আছে 5-6 মাস বাকি, তো তখন একটা প্রথমে 2 মাস টাইম দেওয়া হয় যে পুরো সিলেবাসটাকে একবার রিভিউ করার জন্য। তো ওই সময় কিছু স্টুডেন্ট কি করে, ফট করে পরীক্ষা দিতে শুরু করে দেয় প্রচুর, তো ওটা উচিত নয়। 2 মাস আগে ভালো করে পড়ে
তারপর যে লাস্ট 4 মাস থাকে, তো সেখানে প্রচুর হিউজ অ্যামাউন্টে পরীক্ষা দেওয়াটা দরকার। আর পরীক্ষা দেওয়ার পরে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে যে এরর অ্যানালাইসিস করাটা। কারণ এটা অনেকে করে না বলেই মেন প্রবলেমটা হয়, যে একই ভুল মানে একই কনসেপ্ট বা নেইবারিং কনসেপ্টে যদি কোনো কোশ্চেন আছে সেটা ভুল হয়ে যায়। তো এইটা হলে নাম্বারসটা একটা জায়গাতেই স্ট্যাগার্ড করে যায় বা ধীরে ধীরে ডিক্লাইন করে যায়। তো এটার জন্য আমি কি করেছিলাম, যে যেগুলো ভুল হতো আমার একটা খাতা থাকতো এরর অ্যানালাইসিস কপি, তো সেটাতে লিখে রাখতাম। আমি জানি এই প্রসেসটা যথেষ্ট টাইম কনজিউমিং, প্রচুর টাইম চলে যায়, কিন্তু কিছু করার নেই, মানে ওটা যদি লিখি তাহলে জিনিসটা প্রচুর মাথায় থাকে। এবারে এটা হয়তো অনেকেই বলবে যে ফিজিক্সের কোশ্চেন কিভাবে লিখবো, ওটা তো প্যারাগ্রাফ টাইপ থাকে। তো ফিজিক্সের জন্য আমি আলাদা একটা ব্যবস্থা নিয়েছিলাম। ইনিশিয়ালি আমি এরকম করতাম যে ফিজিক্সের যে কোশ্চেন গুলো থাকতো আর যেগুলো পারতাম না, ভুল হতো, সেইটার ছবি তুলে আর তার বেস্ট পসিবলের ছবি তুলে একটা গ্রুপ বানিয়ে সেই গ্রুপে আমি ওগুলো ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে শুরু করেছিলাম। তারপর দেখলাম যে যখন ফোনে দেখতে সমস্যা হচ্ছে তখন আমি এরকম করতাম যে যেগুলো ভুল হতো সেগুলো আমি তার সলিউশন গুলো একটা জায়গায় লিখে নিতাম, দিয়ে মাকে বা বাবাকে বলতাম যে ওর যে কোশ্চেন গুলো সেগুলো লিখে নিতে। এর বেনিফিটটা যেটা হয় সেটা আমি পরীক্ষার আগের দিন খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। কারণ পরীক্ষার আগে যখন আমি 2 দিন রিভিশন টাইম রেখেছিলাম, আমি দেখলাম যে ওই পুরো এত পরীক্ষা প্রায় 60-70 খানার মতো পরীক্ষা দিয়েছিলাম। তো সেইগুলো আমি দেখলাম যে প্রায় 10-12 ঘন্টার মধ্যে সব সাবজেক্ট দেখা হয়ে গেছে, মানে খাতাগুলো উল্টাতে উল্টাতেই কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। আর ওগুলো প্রচুর মাথায় গেঁথে যায় যে আমি আর ওই ভুল কোনোদিন করবো না। তো এটা লাস্ট লাস্ট দিনের রিভিশনটা কোশ্চেন দিয়ে করাটাই ভালো। হ্যাঁ, কোশ্চেন কি কি ভুল করেছি, কারণ তখন যদি নতুন করে কেউ কিছু পড়তে যাও তো সেটা মানে প্যানিক করে যায় স্টুডেন্ট নতুন কিছু পড়তে গেলে। তো আমার মনে হয় যে আগে যে ভুলগুলো হয়েছে সেগুলো দেখাটাই দরকার। আচ্ছা, আমরা পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। আচ্ছা ধৃতিমান, মানে নিট ছাড়া আর কি কোনো এক্সামে তুই বসেছিস বা তার জন্য আলাদা কোনো করে কোনো প্রিপারেশন, না নিটের সাথে দিয়েছিস জাস্ট? আমি জানি তো যেই মেনেও ভালো পার্সেন্টাইল এসেছে, বাট আমি জাস্ট এইটুকুই জিজ্ঞেস করবো যে তুই তার জন্য আলাদা কোনো প্রিপারেশন নিয়েছিস, না ফিজিক্স কেমিস্ট্রিটা ভালো করে করেছিস, বাকি তোর মানে তোর স্ট্র্যাটেজিটা কি ছিল? আহ, আমি যেই মেন দিয়েছিলাম তো তার জন্য আলাদা করে কিছুই করিনি। আর আমার মনে হয় যে যেই মেনের থেকে তো এখন নিটের ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন কঠিন হয়, তাই কেউ যদি নিটের জন্য পড়ে তার যেই মেন্সে মানে নর্মালি ভালো হবে, সেটার জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। 97-98% চলে হ্যাঁ, আসবে। এমনিই চলে আসবে সেটা। আর এক্সট্রা করে খুব একটা কোনো পরীক্ষার প্রিপারেশন এই কারণে নিইনি, কারণ এত প্ল্যান বি দেখতে দেখতে প্ল্যান এটাই যদি কখনো ধোঁয়াশা হয়ে যায়, সেই জন্য আমি খুব একটা ভাবিনি বেশি অন্য কিছু। আচ্ছা ধৃতিমান, আমার লাস্ট কোশ্চেন, মানে তুই এমবিবিএস পেয়ে গেছিস, ভালো কলেজে পাবি যা র্যাঙ্ক, কোনো না কোনো এমসেই পাবি, উপরের দিকের এমসে পাবি। তোর ফার্দার প্ল্যানিং কি? মানে তুই যদি কিছু হয়তো হতে পারে মাইন্ডে আমার একটা আমি গোল সেট করেছি, বা পসিবিলিটিস কি কি একটা তো আমরা সবসময় ভাবি, তো সেগুলো কি কি হতে মানে কি কি তোর মাথায় আছে? এরপর তো যে নিট পিজি বা আইএনআই সেট যে এক্সাম হয় সেটার জন্য প্রিপেয়ার করব বলেই ভেবেছি। আর এছাড়া আমি পড়াশোনার পাশাপাশি মেডিটেশন করি, গান শুনি, তো সেইগুলো মোটামুটি এগিয়ে নিয়ে যাবো। কারণ এখন তো প্রেশারটা অতটা নেই, তো সেইগুলো আপাতত এখন অতটা প্রেশার না নিয়ে করে পড়াশোনার সাথে সাথে। আচ্ছা, একদম লাস্ট কোশ্চেন, মানে এই 2 বছর তো খুব রিগোরাস প্রিপারেশন, তো এর মাঝে তুই মাইন্ড ফ্রি রাখার জন্য কি করতিস? মানে হয় নাকি সারাদিন আমার আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আমাকে তো মাইন্ডটা ফ্রি রাখতে হবে, সেটার জন্য তুই কি তোর কোনো পার্টিকুলার কোনো হবি বা কিছু ছিল? আলাদা করে কোনো টাইম রাখিনি, মানে যখন ফিজিক্সের, বিশেষ করে ফিজিক্সের বা ফিজিক্যাল কেমিস্ট্রির যখন কোশ্চেন গুলো করতাম তো তখন আমি ওইগুলো ওর সঙ্গে সঙ্গে গান শুনতাম প্রচুর, কারণ না হলে ব্রেন হ্যাং করে যায় একটা পর্যায়ে এসে। এছাড়া খুব একটা আলাদা হবি রাখার জন্য টাইম ছিল না, কারণ এত তো প্রেশার থাকে, তো সেই জন্য আলাদা করে ভাবার কোনো টাইম ছিল না। একটা জিনিস করতাম যে সাবজেক্ট রিসাফলিং করতাম, মানে একই সাবজেক্টকে অনেকক্ষণ ধরে পড়তাম না। তাতে কি হয় যে যদি ওটাকে চেঞ্জ করা হয় তো মাইন্ডটাও ভাল লাগে যে আলাদা কিছু হচ্ছে। হ্যাঁ, মানে অনেকে এটা করে যে ফিজিক্স পড়ছি তো 3 দিন ফিজিক্স পড়ে যাচ্ছে, হ্যাঁ। তো এটা ঠিক না। আর বাকি তো ম্যানেজমেন্টটা পার্সন টু পার্সন ডিপেন্ড করছে। যাই হোক ধৃতিমান খুব ভালোভাবে কনসিয়াসলি আমাদেরকে অনেক কিছু অ্যাসপেক্ট দিল। থ্যাংক ইউ ধৃতিমান। উই হোপ সো যে আরো পরে মানে খুব ইন নিয়ার ফিউচার তুই আরো অনেক অনেক ইমপ্রুভ করবি, অ্যান্ড উইল বি ইন টাচ। থ্যাংক ইউ।